আদানি চুক্তি ইস্যুতে নড়ে চড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ জানালেন মন্ত্রী। মার্কিন পোশাকের বাজার মন্দার কবলে পড়লেও 12% প্রবৃদ্ধি বাংলাদেশের। চীনের হারানো বাজার দখলে দ্বিতীয় অবস্থান, এগিয়ে ভিয়েতনাম। ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আমদানির পরও আকাশচুম্বী দাম। রোজায় 2.5 লাখ মেট্রিক টন কমলা, মালটা, আপেল, আঙুর আমদানি। চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়। আলুর বাজারে আবারও ধস, উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে দিশেহারা জয়পুরহাটের চাষি। লোকসান কাটাতে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং শুল্ক নীতি নিয়ে চাপের মুখে মার্কিন প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ের পর অর্থ ফেরত পেতে ফেডেক্সের মামলা। কোনো দেশ বাড়াবাড়ি করলে ট্যারিফ বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে সরকার। চুক্তির বিভিন্ন অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারণ করা হবে আদানি চুক্তির ভবিষ্যৎ। শুভ খানের রিপোর্ট। 2017 সালের নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের এপ্রিলে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটির প্রতিবেদনে আদানির বিদ্যুতের অস্বাভাবিক মূল্য, অসম নানা শর্ত উঠে আসে, যেখানে বলা হয়েছে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 সেন্ট ছিল, তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি হিসাবে বাংলাদেশ প্রতি বছর আদানিকে 50 কোটি ডলার বা 6000 কোটি টাকা দিচ্ছে। 25 বছর চুক্তির মেয়াদে 1000 কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা। চুক্তিটি বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটির ওই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সম্প্রতি সচিবালয়ে সরকারের মন্ত্রী, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আদানির চুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সব বিধিবিধান ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির ব্যাপারটা অনেক বড়, এটার সম্বন্ধে সরকার এই বিগত সরকার একটা কমিটিও করে দিয়েছিল, রিপোর্টও করেছে। সবচেয়ে আগে বাংলাদেশকে রেখে আমরা কাজ করছি যাতে বাংলাদেশের সাশ্রয় হয়। আদানি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়েও ভাবা হচ্ছে বলে সময় সংবাদকে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। অন্যান্য যে অসম যে বিদ্যুৎ চুক্তিগুলো আছে স্যার, সবই আমরা দেখছি, কিন্তু সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা 32,332 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা 17,000 থেকে 18,000 মেগাওয়াট। তা সত্ত্বেও বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2025 সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি কমলেও রফতানি বেড়েছে বাংলাদেশের, এমন তথ্য দিয়েছে অটেক্সা। এদিকে যুক্তরাষ্ট্রে চীনের হারানো বাজার দখলে দ্রুত এগিয়ে দেশটিতে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ ভিয়েতনাম। ট্রাম্প প্রশাসনের শুল্ক ধরে অস্থির চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও একক বড় রফতানি গন্তব্যে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অটেক্সার হালনাগাদ প্রতিবেদনের তথ্য, 2025 সালে 7,788 কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় 1.74% কম। কারণ শুল্ক বৃদ্ধিতে আমদানিকারকদের খরচ যেমন বেড়েছে, তেমনি টান পড়েছে ভোক্তার পকেটেও। যদিও দেশটির বাজারে শুল্কচাপ কিংবা চাহিদা কমার আঁচ অল্পই লেগেছে বাংলাদেশের রফতানিতে। বছর জুড়ে দেশটিতে বাংলাদেশি উদ্যোক্তারা রফতানি করেছেন 820 কোটি ডলারের তৈরি পোশাক। প্রবৃদ্ধি হয়েছে 11.71%। ট্রাম্প প্রশাসন একটা সারা বিশ্বকে টালমাটাল করে ফেলছে, বিভিন্ন হুমকি ধমকি বা বিভিন্ন কথাবার্তা বললে ট্যারিফ নিয়ে সেই টালমাটালে আমরাও পড়েছি।
পরবর্তীতে আমাদেরকে 20% এবং ইন্ডিয়াকে ছিল কত 50, চায়নাকে মোটামুটি ভালো অবস্থা আমরা ছিলাম। যেহেতু আমেরিকা তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরেন তাদের ইন্ডাস্ট্রি টিকে রেখেছে, তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। সেখানে আমরা প্রতিযোগিতায় আমরা ওদের পিছিয়ে গেলাম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ 21.5% বাজার দখল করে আছে ভিয়েতনাম। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের বাজার হিসা 13.66%। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের তৈরি পোশাক দখল করে আছে 10.53% বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি বাড়তে শুরু করেছে, বেড়েছে রাজস্ব আদায়ও। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি, যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা কাস্টম হাউসের সামনে। ভোমরা কাস্টম হাউসের সামনে দিয়েই এখন চলছে আমদানি রপ্তানি। ভারত থেকে আমদানি হচ্ছে চাল, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য। ভোমরা কাস্টমসের এই আমদানি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। ভোমরার আমদানি বৃদ্ধির সাথে সাথে বেড়েছে রাজস্ব এবং এখানকার ভোমরা বন্দরের যে বন্দর শ্রমিক কর্মচারী তাদের আয়ও বেড়েছে। এতে করে তারা যেমন সন্তোষ প্রকাশ করেছে, তার পাশাপাশি ভোমরা সিআরএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অভিযোগ জানিয়েছে যে ভোমরার সাথে এক বৈষম্য করা হওয়ার কারণে ভোমরা বন্দরের আয় অনেকটি কমে গেছে। এই বন্দর দিয়ে এক সময় ফল আমদানি হতো এবং 400-450 পণ্যবাহী ট্রাক প্রবেশ করত এই বন্দরে। এখন সেই বন্দরে 100-তে নেমে এসেছিল, তা আস্তে আস্তে বেড়েছে 300-তে। এই বন্দরে যদি ফল আমদানি হতো, রাজস্ব আদায় এখন যা হচ্ছে তার চেয়ে 10 গুণ বেশি রাজস্ব আদায় হতো। বর্তমানে ভোমরা বন্দরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1400 কোটি টাকা। আগামীতে এই ভোমরা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং এই পরিষেবল গুডস হিসাবে যদি সকল পণ্য আমদানি হয়, তাহলে এই বন্দর দিয়ে 10,000 কোটি টাকা বাৎসরিক রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে আমদানিকারকরা। এই ছিল ভোমরা বন্দরের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। সোমবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় তিনি ওয়ালটনের প্রশংসা করে বলেন, ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অর্ণা। জানানো হয়, দেশ জুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। রমজান উপলক্ষে 2,211 কোটি টাকা মূল্যের কমলা, আঙুর, আপেল ও মাল্টা আমদানি করেছে বাংলাদেশ, যেখান থেকে 2,500 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে রেকর্ড আমদানির পরেও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে।
আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম, ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3700 থেকে 6000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3500 টাকা এবং 14 কেজি মালটার কার্টন বিক্রি হচ্ছে 3000 থেকে 4000 টাকা দরে। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে। রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1233টি ইউজবা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে বদলে গেছে রাজধানীর শপিং মলের দৃশ্যপট। নান্দনিক ডিজাইন আর ট্রেন্ডি পোশাকে যেমন রঙিন হচ্ছে বিপণী বিতানগুলো, তেমনই আনাগোনা বাড়ছে ক্রেতাদের। নতুন ট্রেন্ড আর বৈচিত্র্যময় ডিজাইনের মিশেলে জমে উঠেছে এবারের রাজধানীর ঈদ বাজার। মেয়েদের পোশাকের দিক থেকে এবার বেশি নজর কাটছে ভিনদেশি স্টাইলিশ সালোয়ার কামিজ। এসেছে নান্দনিক ডিজাইনের সারারা, গারারা আর কট সেটও। 3 পিসের মধ্যে ফার্সি স্টাইলের নতুন প্যান্ট এসেছে, তারপর হচ্ছে নিউ কিছু কালার এসেছে, তারপর 2 পিস ভালো এসেছে। কটের মধ্যে তো কতগুলি কালেকশন আসছে, কুর্তি আসছে নতুন, এগুলি খুব ভালো যাচ্ছে আমাদের এই বাড়িতে। এক্সক্লুসিভ কালেকশনের পোশাক যেন মিস না হয়ে যায়, তাই রমজানের শুরু থেকেই রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। ফার্সি সালোয়ারের মধ্যে লাইক পাকিস্তানে অনেক ট্রেন্ড ফার্সি সালোয়ার, প্লাস বাংলাদেশেও এই ট্রেন্ডটা এখন চালু হয়েছে। সো ওই টাইপের কিছু খোঁজার চেষ্টা করতেছি, প্লাস হচ্ছে দেশীয় ফিউশন আর কি ক্রিয়েট করে আর কি একটা নতুন কিছু। একটা হচ্ছে সিম্পলের মধ্যে একটু, আর অন্যটা হচ্ছে একটু কমফোর্টেবল হবে আর কি এরকম। যেমন আমি হচ্ছে বোক বাই প্রিন্স থেকে একটা ড্রেস নিয়েছি একটু গর্জিয়াসের মধ্যে, আর সেলোর থেকে একটা ড্রেস নিয়েছি, এটা কমফোর্টেবল আর কি। অনেক নিউ কালেকশন দেখেছি, এখন কনফিউজড হয়ে গেছে। আমরা মেইনলি 4 জন ফ্রেন্ড একসাথে এসেছি সেম টাইপের ড্রেস কেনার জন্য। সো এখন দেখা যাচ্ছে যে লাইক একজনের পছন্দ হলে আরেকজনের হচ্ছে না, সাইজ মিলছে না। গরমের কথা মাথায় রেখে অনেকেই ঝুঁকছেন আরামদায়ক পোশাকের দিকে। পাকিস্তানি ড্রেসগুলো এবার ট্রেন্ডিতে চলছে, তাছাড়া একটু গরম পড়বে তো এটার জন্য একটু কমফোর্টেবল ফিল হয়, এমন কাপড়ই মানে সবাই খুঁজতেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভিড়, সেই সঙ্গে বাড়বে বিক্রিও, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে এবার গার্মেন্টসের গ্রাম মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় ঈদ কেনাকাটার খবর জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এক একটি ঘরে যেন এক একটি গার্মেন্টস, এবং এখানকার যে টিন কাঠের তৈরি ঘরগুলো বাইরে থেকে দেখার কোনো উপায় নেই যে এইখানে ভিতরে এত বড় কর্মযজ্ঞ চলছে। এবং এইবারের যে রোজার ঈদ, এই ঈদকে ঘিরে কিন্তু স্থানীয় যে এখানকার যারা বিসিকে কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে 300 কোটি টাকার টার্গেট নিয়েছেন তারা, যে এখানকার যে এই মিনি গার্মেন্টস যেগুলোতে পোশাক তৈরি হচ্ছে, রং বেরঙের পোশাক, এবং এই পোশাকগুলো কিন্তু বিশ্বমানের। তারা যেসব কম্পিউটারাইজড সিস্টেমে এবং উন্নত মানের যে মেশিন ব্যবহার করছে, সেখান থেকে এত ভালো ফিনিশিং করে তারা নিয়ে আসছেন। তারা বলছেন রাজধানীর যত বড় বড় বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলোতে কিন্তু তাদের এই সব মালামালি বিক্রি হয়ে থাকে, এবং এই ঘর থেকে যে এরকম মালামাল তৈরি হচ্ছে এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার কোনো উপায় নেই। এবং এই মুন্সিগঞ্জের যে সিপাহীপাড়া এবং আশপাশের যেসব গ্রামগুলো আছে, এই প্রতিটি ঘরে ঘরে কিন্তু এরকম এখন পোশাক কারখানা, এবং এই পোশাক কারখানায় যারা দায়িত্বরত আছেন তারা বলছেন যে এই যে রমজান চলছে,
এবং সামনে যে ঈদ, এই কারণে কিন্তু তারা এখানে এই কাজটি করছেন হচ্ছে রাত দিন, এবং 2 শিফটে কাজ চলছে তাদের। এবং এই তারা যে কেউ ইস্ত্রি করছেন, কেউ মেশিন চালাচ্ছেন, কেউ প্যাকেট করে বাজারজাত করছেন, এবং এই যে কর্মযোগ্য এই সরু পথ দিয়ে কিন্তু এই কোটি কোটি টাকার মালামাল যাচ্ছে। তারা বলছেন রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নেই, এবং সে কারণে তাদের সমস্যা হচ্ছে। একই সঙ্গে যে এই মালামাল গুলোকে বাজারজাত করবার ক্ষেত্রে, এবং তারা বলছেন যে মার্কেটে অনেক বাকি পড়ে যাওয়ার কারণে তাদের স্বল্প পুঁজি, সেই সমস্যাগুলো হচ্ছে। মাঝখানে অর্থনৈতিক বেশ মন্দা চলছে, তো এইটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা কোমর বেঁধে নেমেছেন। এবং এখানকার যেসব ডিজাইন গুলো ব্যবহার করা হচ্ছে, তারা বলছেন এই ডিজাইনের মধ্যে কিন্তু চন্ডী টিস্যু রয়েছে, লেহেঙ্গা রয়েছে, বংশট রয়েছে, বাদুর, 99, জয়ন্তী, কিরণমালা, পাখি, কটকটি, নাইরা, অ্যালেক্স, লোমদানি, পার্টি ফ্রক, ফেন্সি, এরকম নানা রকম নাম দেওয়া হয়েছে। এবং এগুলো কিন্তু এই যে নান্দনিক পোশাকগুলো, এই পোশাকগুলো ঢাকার যেসব বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলো থেকে কিন্তু তাদেরকে অনেক সময় ডিজাইন দেওয়া হয়, অর্ডার করা হয়, এবং সেভাবে কিন্তু তারা তৈরি করেন। এবং এখানকার কারিগরও কিন্তু বেশ দক্ষ। যারা নাকি দায়িত্বশীল, তারা বলছিলেন যে এখানে যেসব ড্রেস মেকার রয়েছেন, যারা এইসব গার্মেন্টস গুলোতে কাজ করছেন, তাদের যে নানা রকম ট্রেনিং যে নেই, তারপরে বাস্তবমুখী এভাবে কাজ করছেন যে তাদের কাজের ফিনিশিং কিন্তু খুবই উঁচু মানের হচ্ছে বলছেন তারা। এবং এইসব কাপড় যেসব আছে, এগুলো কিন্তু দেশের বাইরের কাপড়ও ব্যবহার করা হচ্ছে। অনেক টেক্সটাইল রয়েছে দেশে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কিনে নিয়ে আসা হচ্ছে এই রাজধানী ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে। এবং এসব মালামাল শুধু যে রাজধানীতে যাচ্ছে শুধু তাই নয়, এখানকার কিন্তু মালামালগুলো দেশের অন্যান্য বিপণী বিতানগুলোতেও যাচ্ছে। এবং এই বিপণী বিতানগুলোতে যে তারা বিক্রি করছেন, সেগুলো কিন্তু তাদের বলতে হচ্ছে যে একটা বড় মালামাল বাকি পড়ে যাচ্ছে। এবং এই বাকি পড়ে যাওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে তাদের পুঁজির অভাব, এখানে যে বেসিক শিল্পনগরী আছেন তাদের যে নানা রকম সহায়তা দরকার, সেটি তারা পাচ্ছেন না বলে কিন্তু তারা দাবি করছেন। একই সঙ্গে এখানকার যেসব ব্যাংকগুলো রয়েছে, সেখান থেকেও তারা যথাযথ পুঁজি ব্যাপারগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা বলছেন যে এই করোনার পরে অর্থনৈতিক মন্দা, এরকম নানা রকম পরিবেশের কারণে কিন্তু তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু এবার ঈদে তাদের যে টার্গেট, সেই টার্গেটকে ফুলফিল করার জন্য তারা বলছেন যে পুঁজি অনেক বড় ফ্যাক্টর হয়েছে। কারণ যে এই পুঁজির যে চ্যালেঞ্জ, সেটি কাটিয়ে উঠতে পারলে তারা আশা করছেন যে আবার তারা লোকসান থেকে লাভের মুখে যাবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টসের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এবারও ধস নেমেছে জয়পুরহাটের আলুর বাজারে। উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, পানির দরে আলু বিক্রি করে দিশেহারা চাষি। কৃষকের পাশে দাঁড়াতে জয়পুরহাটে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদন। আলু লাগে কি করব? জয়পুরহাট সদর উপজেলার ধারকি ঘোনপাড়া গ্রামের কৃষক আজিজার রহমান গত বছরের লোকসানি হিসাব পুষিয়ে নিতে এবারও 6 বিঘা জমিতে আলু লাগান তিনি, কিন্তু বিধিবাম। প্রতি বিঘায় 35 থেকে 40 হাজার টাকা খরচ হলেও বিক্রি করে উঠছে 20 থেকে 25 হাজার টাকা। এমন পরিস্থিতিতে আজিজার রহমান সহ দিশেহারা কৃষকরা আগামীতে আর আলু চাষ করতে চান না। গত বছর 6 বিঘা জমি আলু লাগাইছিলাম, কিন্তু ন্যায্য মূল্য পাইনি। এবারে তো একই অবস্থা, 3 বিঘা জমি আলু বিক্রি করে দিছে, আর 3 বিঘা জমি মাঠে এখনো আছে। কি করবো এইলে আমি হতাশা। কামলার দাম বহু 700-800 হাজার টাকা দেওয়া লাগে। তারপরে ওই জমির ওই আপনার চাষের দাম বেশি, ঔষধের দাম বেশি, পানি সিঁচার দাম বেশি, প্রত্যেকটা খরচ বেড়ে যায়। কাজে আমরা আলু আবাদ করে আর আমাদের পড়তে আসে না। গত বছর আলুতে আমাদের প্রচুর লস, স্টোরে রেখেছিলাম, সেখানে বিক্রি করা যায় না, সব ছাড়ে ছুড়ে চলে এলাম। এবছর আবার নতুন করে আলু লাগালাম, লাগে দেখতেছি একই অবস্থা। পাইকারি আড়তদাররা বলছেন মৌসুমের শুরুতে প্রতি মণ আলুর বাজার ছিল 12 থেকে 1300 টাকা, অথচ বর্তমানে সেই আলু প্রকারভেদে স্টিক 300 টাকা, 12-13 জাতের 280 টাকা এবং গ্রানুলা মাত্র 200 টাকা মণে বিক্রি হচ্ছে। এখনো কোলেস্ট্রল আলু আছে হালকা পাতলা, এই জন্যই আমরা একটা ধারণা করেছি যে বাজারটা
নিচের দিকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলুর ব্যাপক ফলন হয়েছে, তবে দাম নিয়ে হতাশায় রয়েছেন এ জেলার কৃষকরা। সাম্প্রতিক সময়ে যে সমস্যা হচ্ছে, কৃষক ভাইরা আলুর দাম পাচ্ছে না। এটি একটি সমাধানের উপায় আমরা বিবেচনা করছি যে কৃষক ভাইরা যদি যখন কোল্ড স্টোরে আলু নেওয়া শুরু করবে তখন আলুর একটা চাহিদা তৈরি হবে এবং দামটা বৃদ্ধি পাবে। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই সংকট নিরসনে জেলায় একটি কৃষিভিত্তিক বিশেষ করে আলু নির্ভর শিল্প কলকারখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন। আলু এখানে একটা অর্থকরী ফসল। আলু থেকে চিপস বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো করা গেলে একমাত্র আলুই এই এলাকার মানুষের যে অর্থনৈতিক যে কাঠামো এটিকে বদলে দিতে পারে এবং সচ্ছল করতে পারে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জেলায় এবার 39 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সিরাজগঞ্জের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে দামও ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে শহরের পৌর পাইকারি বাজারে জড়ো হন কৃষকেরা। সপ্তাহ ব্যবধানে সবজির সরবরাহ বেশ ভালো, ফলে দামেও কম। রমজানের প্রথম 2 দিন লেবু, শসা আর বেগুনের দাম বেশি থাকলেও এখন সহনীয় পর্যায়ে। প্রতি হালি লেবু 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু 12 টাকা, পেঁয়াজ 30 থেকে 35 টাকা, কাঁচামরিচ 80 থেকে 90 টাকা, বেগুন 45 থেকে 50 টাকা, শসা 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবুটা প্রথম দেওয়া ছিল 1200-1300 টাকা সহ, এখন 800 টাকা বেচতেছি। বাজার একটু কমে গেছে, গায়ে লোকদল খুব নিতেছে। শশা দামও কমছে। শশা আমরা বিক্রি করছি আপনি ধরেন যে 80 টাকা কেজি, 90 টাকা কেজি। সেই শশা খেয়ে বর্তমান দাম হলো আপনার আজকে 55 থেকে 60 টাকা কেজি, কমে গেছে দাম। আর এখন বর্তমান সরবরাহ বেশি, এই কারণে আসলে দামটা একটু কম। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। আজকে 1.5 ঘন্টার লেনদেনে দেখা যাচ্ছে মিশ্র প্রবণতাই বলা যায়। দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে 3 সূচকের চিত্রটি যদি একটু দেখাই, প্রধান সূচক ডিএসই এক্স সূচকে পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে, তবে সেই সংখ্যাটি অনেকটাই কম, 0.10 পয়েন্ট এখন পর্যন্ত বেড়েছে এবং পয়েন্ট রয়েছে 5542.46 পয়েন্ট। এবং ডিএসই এস বা সরিয়া সূচক, সেখানেও পয়েন্ট বেড়েছে 1.84 পয়েন্ট, 1.84 পয়েন্ট বেড়ে এখন ডিএসই এস বা সরিয়া সূচকের পয়েন্ট রয়েছে ঢাকার পুঁজিবাজারে 1103.04 পয়েন্ট। তবে বাছাইকৃত সূচক বা ডিএস30 সূচক যেটি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, 1.09 পয়েন্ট কমেছে, এখন রয়েছে 2142.49 পয়েন্ট। এবং আজকে যেসব কোম্পানিগুলো ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 167টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং 126টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে গত কার্যদিবসের মতো 93টি শেয়ারের দাম। এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টার বেশি হয়েছে কিছুটা, এবং সেই সময়ে লেনদেন হয়েছে 228.57 লাখ টাকা। একটু যদি সেই ডিএসই এক্স বা প্রধান সূচকের চিত্রটি দেখাই, সকাল থেকে ঊর্ধ্বমুখী লেনদেন ছিল আধা ঘন্টার মতো, এরপর থেকে কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল। আবার 11টার পর কিছুটা সময় ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এরপর থেকে কিন্তু মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে প্রধান সূচকে। একই অবস্থা সরিয়া সূচক বা ডিএসই এস সূচকে, বাছাইকৃত সূচক নিম্নমুখী যেমনটা বলছিলাম, এবং গত কার্যদিবসেও কিন্তু দিন শুরু হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, অনেক পয়েন্ট বেড়েছিল 3 সূচকেই। তবে গত কার্যদিবসে দিন শেষ হয়েছিল সরিয়া সূচক এবং প্রধান সূচকে পয়েন্ট হারিয়ে। যেমনটা বলছিলাম লেনদেনের কথা, আজকে এখন পর্যন্ত 1.5 ঘন্টার বেশি লেনদেনে 228.57 লাখ টাকা ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। কোন কোম্পানিগুলো কত কোটি টাকা এর মধ্যে লেনদেন করেছে সেই চিত্রটি যদি একটু দেখাই, প্রথমে শীর্ষ যেই স্থানে যেই কোম্পানিগুলো রয়েছে, 1 নম্বরে রয়েছে আজকে এখন পর্যন্ত একটি ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক রয়েছে 1 নম্বরে। সিটি ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 21.77 লাখ টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 31 টাকা 80 পয়সা এবং আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল 32 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল সিটি ব্যাংকের একটি শেয়ারের 31 টাকা 10 পয়সা। 2 নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি কোম্পানি ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 8.54 লাখ টাকা লেনদেন করেছে এবং এই কোম্পানিটির এখন যদি বলি যে সর্বশেষ একটি শেয়ারের দাম কত, সেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ একটি শেয়ারের দাম এই কোম্পানিটির ব্র্যাক ব্যাংকের রয়েছে 88 টাকা
30 পয়সা এবং আজকে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের একটি শেয়ারের দাম সর্বোচ্চ উঠেছিল 89 টাকা এবং সর্বনিম্ন ছিল এখন পর্যন্ত 88 টাকা। এবং তারপরে যদি একটু 3 নম্বরে যাই, 3 নম্বরে রয়েছে আরেকটি কোম্পানি নাম ইনটেকের একটি শেয়ারের দাম এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 34 টাকা 90 পয়সা। তবে আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটির একটি শেয়ারের দাম সর্বোচ্চ উঠেছিল 35 টাকা 80 পয়সায় আর সর্বনিম্ন ছিল 34 টাকা। এবং ঢাকার পুঁজিবাজারে যদি বলি 228 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে, তার মধ্যে এই কোম্পানিটি লেনদেন করেছে 6 কোটি 24 লাখ টাকা। এবং 4 নম্বরের দিকে যদি একটু তাকাই, 4 নম্বরে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এখানেও ব্যাংক খাতের আরেকটি কোম্পানি। এই কোম্পানিটি আজকে ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন করেছে 5 কোটি 78 লাখ টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 28 টাকা। এবং সর্বোচ্চ আজকে এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, তাতে এই ইবিএল এর এখন পর্যন্ত একটি শেয়ারের দাম উঠেছিল 28 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 27 টাকা 70 পয়সা। এবার একটু দেখতে চাই 5 নম্বরে রয়েছে কোন কোম্পানি। 5 নম্বরে রয়েছে বিডি থাই ফুড এবং বিডি থাই ফুড আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টার বেশি লেনদেন করেছে 5 কোটি 74 লাখ টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 17 টাকা 60 পয়সা। এবং আজকের এখন পর্যন্ত লেনদেনে এই কোম্পানিটির একটি শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল 18 টাকা এবং সর্বনিম্ন দাম ছিল 17 টাকা 10 পয়সা। অর্থাৎ আমরা দেখলাম যে 5টি যে কোম্পানি, শীর্ষ যে 5টি কোম্পানি এখন রয়েছে তার মধ্যে 3টিই কিন্তু ব্যাংক খাতের কোম্পানি। তারপর যদি আমরা একটু 6 নম্বরে দেখি, 6 নম্বরে আছে সাইনো বাংলা। সাইনো বাংলার এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 4 কোটি 78 লাখ টাকা এবং আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই শেয়ারটির সর্বোচ্চ দাম উঠেছিল, একটি শেয়ারের দাম উঠেছিল এই কোম্পানির 52 টাকা 80 পয়সা এবং এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানির একটি শেয়ারের দাম রয়েছে 51 টাকা 90 পয়সা আর সর্বনিম্ন দাম ছিল 50 টাকা 90 পয়সা। এবং 7 নম্বরে যে কোম্পানিটি রয়েছে সেটির কথা একটু বলে নেই, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে একটি শেয়ারের দাম রয়েছে 242 টাকা 30 পয়সা এবং আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল 247 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 238 টাকা। আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে 4 কোটি 58 লাখ টাকার মতো। অর্থাৎ আমরা দেখলাম যে ব্যাংক খাতের কোম্পানিগুলো লেনদেনের দৌড়ে আজকে অনেকটাই এগিয়ে আছে এবং 3 সূচকের মধ্যে 2 সূচক এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, 1 সূচক রয়েছে নিম্নমুখী প্রবণতায়। এখন পর্যন্ত ডিএসসির এই ছিল সবশেষ আপডেট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক হলেন কর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব। মঙ্গলবার বিসিএস কর ক্যাডারের 3 কর্মকর্তাকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই আদেশে কর কমিশনার ডক্টর লুৎফুর নাহার বেগমকে ঢাকার কর অঞ্চল 19 থেকে বদলি করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে পদায়ন করা হয়েছে। এছাড়া ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে কর্মরত কর কমিশনার মোহাম্মদ সাহেনা আক্তারকে কর অঞ্চল 19 ঢাকায় বদলি করা হয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে গম ও ভুট্টার দাম। তবে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় নিম্নমুখী চালের দাম চড়া দামে বিক্রি হচ্ছে চিনি। আবহাওয়াজনিত কারণে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী গমের দাম। সপ্তাহ ব্যবধানে গমের দাম 4.03% বেড়ে বুশেল প্রতি দাঁড়িয়েছে $5.68 আর মাস ব্যবধানে বেড়েছে 8.91%। চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হওয়ায় সপ্তাহ ব্যবধানে প্রতি 100 পাউন্ড চালের দাম 4.04% কমে নেমেছে $9.86 আর মাস ব্যবধানে কমেছে 9.83%। সরবরাহ নিয়ে উদ্বেগ বিরাজ করায় সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেল ভুট্টার দাম 0.48% বেড়ে দাঁড়িয়েছে $4.29 আর মাস ব্যবধানে বেড়েছে 0.19%। অপর্যাপ্ত উৎপাদনের কারণে গেল 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে চিনি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3.78%, তবে মাস ব্যবধানে কমেছে 5.41%। ইয়ানু শিফাত, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া জরুরি শুল্ক নিয়ে বড় ধাক্কা খেল মার্কিন প্রশাসন। সুপ্রিম কোর্ট এই শুল্ককে অবৈধ ঘোষণার পরই অর্থ ফেরত পেতে মামলা শুরু করেছে বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ফেডেক্স।
আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিতর্কিত অধ্যায় এখন আদালতের কাঠগড়ায়। মার্কিন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পরপরই নড়ে চড়ে বসেছে বাড়তি শুল্ক দেয়া বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সেই তালিকায় সবার আগে নাম লেখালো বিশ্ববিখ্যাত লজিস্টিক কোম্পানি ফেডেক্স। গেল সোমবার ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে একটি মামলা দায়ের করেছে মেমফিস ভিত্তিক প্রতিষ্ঠানটি। তাদের দাবি, জরুরি শুল্কের নামে ট্রাম্প প্রশাসন যে অর্থ আদায় করেছে তা আইনত অবৈধ, তাই সেই অর্থ সুদে আসলে ফেরত চায় তারা। মামলার প্রেক্ষাপট তৈরি হয় গত শুক্রবার। মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেয় যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের মতে এই রায়ের ফলে প্রায় $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দেওয়ার পথ তৈরি হয়েছে। ফেডেক্স এই মামলায় বিবাদী করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি এবং এর কমিশনার রডনি স্কটকে। যদিও ঠিক কত টাকা রিফান্ড চাওয়া হয়েছে তা এখনো গোপন রেখেছে কোম্পানিটি। তবে এই মামলাটি একটি চেইন রিয়াকশন শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ফেডেক্সের এই পদক্ষেপ কেবল শুরু। আগামী দিনগুলোতে অ্যাপল বা অ্যামাজনের মতো জায়ান্ট কোম্পানিগুলোও একই পথে হাঁটতে পারে। আর তেমনটা হলে মার্কিন কোষাগারে বড় ধরনের টান পড়ার আশঙ্কা তৈরি হবে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যে বুমেরাং হয়ে ফিরছে, ফেডেক্সের এই মামলাই তার সবচেয়ে বড় প্রমাণ। MS আরিফিন, সময় সংবাদ। এদিকে কোনো দেশ শুল্ক নিয়ে বাড়াবাড়ি করলে ট্যারিফ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট জানান, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী প্রেসিডেন্টের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করার অনুমোদন নেই। এরপরই সব দেশের উপর 15% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সতর্ক করেছেন, যেসব দেশ রায়কে কাজে লাগিয়ে চুক্তি থেকে পিছিয়ে যাবে তাদের আরও বড় শুল্কের মুখোমুখি হতে হবে। গোপন সামরিক ব্যবস্থায় গ্রোক এআই ব্যবহার করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন সামরিক বিভাগ ও ইলন মাস্কের এক্স এআই প্রতিষ্ঠান। এতে সেনাবাহিনীর সংবেদনশীল নেটওয়ার্কে ব্যবহৃত দ্বিতীয় এআই সিস্টেম হতে চলেছে গ্রোক, যেখানে গোয়েন্দা বিশ্লেষণ, অস্ত্র উন্নয়ন ও যুদ্ধক্ষেত্র পরিচালনা বিষয়ক তথ্য সংরক্ষণ করা হয়। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান পিট হেগসেথ চান সামরিক খাতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ক্লড এআই যেন তাদের নিরাপত্তার সীমা শিথিল করে সামরিক খাতের সকল কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তাতে রাজি হয়নি ক্লড। হেগসেথের এই দাবিতে এক্স এআই সম্মত হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে জাপানের চিড়িয়াখানার ছোট্ট এক বানরছানা। মাকে হারিয়ে খেলনা ওরাং উটানকে শৈশবের আশ্রয় হিসেবে জড়িয়ে রাখার বানরছানার সেই ভিডিও দেখে আবেগ আপ্লুত হন লাখো মানুষ। সেই আবেগকে পুঁজি করেই ব্যবসায় বাজিমাত করেছে সুইডিশ প্রতিষ্ঠান আইকিয়া। শৈশবের যে সময়টায় মায়ের আশ্রয়ে নিরাপদে বেড়ে ওঠে শিশুরা, সেই বয়সে পাঞ্চ নামের এই বানরছানার সঙ্গী হয়েছে খেলনা ওরাংউটান। কমলা রঙের এই পুতুলটি ছোট্ট বানরছানার মায়ের জায়গা দখল করেছে। বন্ধুদের সঙ্গে মারপিট হোক বা বড়দের ভয়, সব কিছুতেই ছুটে গিয়ে পুতুলটিকে জড়িয়ে ধরছে সে। কখনো ব্যবহার করছে নিজেকে অন্য বানরদের থেকে আড়াল করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আবেগকে নাড়া দিয়েছে এই ভিডিও। জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জন্মের পর বানরছানাটিকে চিড়িয়াখানা চত্বরে ফেলে চলে যায় তার মা। তখন থেকেই তাকে নিজেদের দায়িত্বে নিয়ে আসে কর্তৃপক্ষ। জন্মের পর জাপানিজ ম্যাকাকি প্রজাতির বানর তাদের পেশিশক্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি করতে তাদের মাকে জড়িয়ে ধরে। পাঞ্চের মা না থাকায় বিকল্প হিসেবে তাকে সুইডিশ আসবাবপত্র বিক্রেতার প্রতিষ্ঠান আইকিয়া থেকে কেনা ওরাংউটানটি উপহার দেওয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এই খেলনাটির জনপ্রিয়তাও বেড়েছে পাল্লা দিয়ে। সিঙ্গাপুরের আইকিয়া স্টোরের এক বিক্রেতা জানান, সোমবার থেকে দোকানের সব ওরাংউটান প্লাস টয় বিক্রি হয়ে গেছে। অন্যান্য দেশেও দোকানগুলো থেকে এই খেলনা দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদানি চুক্তি ইস্যুতে নড়ে চড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। মার্কিন পোশাকের বাজার মন্দার কবলে পড়লেও 12% প্রবৃদ্ধি বাংলাদেশের। চীনের হারানো বাজার দখলে দ্বিতীয় অবস্থান, এগিয়ে ভিয়েতনাম। এবং ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আমদানির পরও আকাশচুম্বী দাম। রোজায় 2.5 লাখ মেট্রিক টন কমলা, মাল্টা, আপেল, আঙুর আমদানি। চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়।
এই ছিল এই সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।